তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে অনুপ্রবেশকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন। অভিযোগ, কয়েক বছর আগে তাঁর সাহায্যেই এক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। শহীদুল গাজী নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধ ভোটার কার্ড সহ অন্য সরকারি নথি তৈরি করেন। তারপর থেকে ওই অনুপ্রবেশকারীর ঠিকানা তৃণমূল নেতার ভেড়ি। এলাকার মেয়েকে বিয়ে করে সংসারও পেতেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে শুক্রবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাহলে 1000 টাকা 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ। টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরা থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে জয়নাল আবেদিনকে যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সবাইকে অ্যারেস্ট করেছে। 26-এর ভোট যুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি আর তৃণমূলের তুমুল বাকযুদ্ধের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। তৃণমূল কখনো দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে, কখনো আবার বলেছে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব কেন্দ্রের, বিএসএফ এর। উল্টো দিকে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এর জেরে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, প্রকৃত নাগরিকরা কাজ হারাচ্ছেন। এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। দেশ রাজ্যের সুরক্ষার কথা না ভেবে তারা শুধু ভোটে জেতার কথা ভাবছে। এই প্রচার যুদ্ধের পর ভোট যুদ্ধ, তারপর 4 মে ফল ঘোষণা, রাজ্যে ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতার বাড়ি থেকে বাংলাদেশকে বের করলেন গ্রামবাসীরাই। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে সীমান্ত পার করে বাংলায় অনুপ্রবেশের একটি রুট ম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতো দেশে কাজ করতে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে এদেশে বসবাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। এরকমই একজন শহীদুল গাজী, তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরু জমি অধিগ্রহণের কাজ। কাঁটাতার বসাতে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পূর্বে বাংলাদেশ, দুদেশের মধ্যে 4142 কিলোমিটার 271 মিটার সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটার। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। এই অংশে কাঁটাতার লাগাতে বিএসএফ কে জমি দিচ্ছে রাজ্য সরকার।
11ই মে সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই মতো মালদায় শুরু জমি অধিগ্রহণ। কাঁটাতার বসলে সুরক্ষা বাড়বে, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, নিজেদের সুরক্ষা। তাই জমি মালিকরা স্বেচ্ছাতেই জমি দিচ্ছেন। জমির কাগজপত্র জমা দিতেছি, বর্ডারে কাঁটাতারের বেড়া হবে তার জন্য। আমাদের 4 ভাই মিলে শত কাঁটাতার হওয়ার জন্য অনেক খুশি। আমরা সুরক্ষা থাকবো, বাংলাদেশ থেকে কোনো লোক এসে অত্যাচার চালাতে পারবে না। তার জন্য রাতের অন্ধকার এসে গরু চুরি করে নিজের মানুষজনকে কাটতো। মানে আমরা খুশি হয়েছি। সন্ধ্যা হলেই ওপার থেকে কিছু দুষ্কৃতীরা এখানে চলে আসতেন। এই ফেন্সে হওয়াতে সব থেকে এই এরিয়ার লোক এত খুশি হবেন। মালদায় ভারত বাংলাদেশের সীমান্ত 172 কিলোমিটার, এর মধ্যে 33 কিলোমিটারে কাঁটাতার নেই। মালদায় এই কাঁটাতার বিহীন সীমান্তের বেশিরভাগটাই হবিবপুরে কাঁটাতার দেওয়া হবে 29.3 কিলোমিটার সীমান্তে। জমি অধিগ্রহণ হবে হবিবপুরে, ধুমপুর, বৈদ্যপুর এবং জাজইল গ্রাম পঞ্চায়েতে। 3টি পঞ্চায়েত মিলিয়ে প্রয়োজন প্রায় 250 একর জমি। শনিবার থেকে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু। 12টি দল তৈরি করে কাজ করছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিএসএফ সঙ্গে মিটিং করেছি। মিটিংটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ল্যান্ডস ইস্যুকে শেষ করবো এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। দক্ষিণ দিনাজপুরেও শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। 18ই মে থেকে 31শে মে পর্যন্ত 26টি ক্যাম্প চালিয়ে চলবে জমির দলিল নথিপত্র খতিয়ে দেখার কাজ। যাদের জমি ফেন্সিং এ পড়েছে তাদের এনওসি প্রদানের জন্য অতি অবশ্যই নির্ধারিত ক্যাম্পে এসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যায়। টোটোয় মাইক বেঁধে ক্যাম্পে আসার আবেদন জানানো হচ্ছে জমি মালিকদের। দিনগুলিতে ক্যাম্পে এনওসি জমা দিতে না পারলে প্রয়োজনে অফিসে এসে জমা দিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 25 কিলোমিটারে কাঁটাতার নেই। সেখানেই এবার বসবে কাঁটাতার। আমাদের এখানে কাঁটাতারের বেড়া নাই, সিঙ্গেল বেড়া আছে। ফেন্সিং যে তার কাটাটা ওটা হলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ দিয়ে দেবো। ঘিরা হলে আমাদের সুবিধা হবে সুরক্ষার জন্য। যদি জমির প্রয়োজন হয় আপনারা কি জমি দিবেন? হ্যাঁ দিব। কিন্তু এটা দেশের সুরক্ষার জন্য। দেশের সুরক্ষা মানে আমার ঘরের সুরক্ষা। দেশ মানে আমার ঘর। অনেক সময় আমাদের মানে যে ফসল টসল ধান টান আমরা যে সমস্ত মানে আবাদ করি, জোর জন্ম অবস্থায় ওরা মানে ফসল টসল নিয়ে যায়। ফেন্সিং এটা সুবিধা। জমি দিতে আমার কোনো অসুবিধা নেই। মালদা থেকে সেবক দেব শর্মা এবং লিপেশ লালা ও দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। জেলে বসে কখনো সাক্ষীকে খুনের ছক, কখনো হুমকি। তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। জেলে বসে এসব আর চলবে না, কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে স্বস্তিতে সন্দেশখালী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। সন্দেশখালীর শেখ শাহজাহান, তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস।
2024-এর 29শে ফেব্রুয়ারি থেকে জেলবন্দি। অভিযোগ, এর পরেও শাহজাহানের দাপট কমেনি। জেল থেকেই সন্দেশখালিতে চালিয়ে যাচ্ছে রাজত্ব। জেলে বসেই খুনের ছক, যা ঘটেছিল গত বছর 10ই ডিসেম্বর। সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। গাড়ি চালাচ্ছিলেন শাহনুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি। জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। এছাড়াও কখনো জেলে বসে হুমকি, কখনো তোলাবাজি। শেখ শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ। তবে এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তায় স্বস্তিতে সন্দেশখালী। শেখ শাহজাহান জেলে বসে অনেকদিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে এবং সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বললেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই সন্তুষ্ট। ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছেন, সেটা খুব শীঘ্র যেন বন্ধ হয়ে যায়। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ঘুঘুর বাসা ভাঙতে অ্যাকশন, পুলিশের মদতে জেলে দুষ্কৃতী কার্যকলাপ। মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ। জেলায় জেলায় এবার সংশোধনাগারে বাড়তি সতর্কতা। দমদম, বর্ধমান, বহরমপুর তড়িঘড়ি শুরু সার্চ অপারেশন। সংশোধনাগারে মোবাইল ফোনের ব্যবহারে কড়া রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপের পরেই পাল্টে গেল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ছবিটাও। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, তুমি যেমনটি বলছিলে, একেবারে ঘুঘুর ভাষা ভাঙতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেও। কারণ এখানে যেটা অভিযোগ, যে এখানে পয়সা ফেললেই একেবারে মোবাইল ফোন বেদার ঢুকে যায়, মাদক দ্রব্য সহ বিভিন্ন সামগ্রী, এবং সেইটাই আটকানোর জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এবং আগে দাদা ধরে ঢুকে পড়া যেত, এই জেলের বন্দীদের সঙ্গে দেখা করা যেত আত্মীয় সেজে, কিন্তু এখন একেবারে পরিচয়পত্র, ভারতীয় নাগরিকত্ব দেখে তবেই সেখানে ঢোকার অনুমতি মিলছে। এবং শুধু তাই নয়, কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবেই মোবাইল বা মাদক সামগ্রী ভেতরে ঢুকতে না পারে। অর্থাৎ জেলের ভেতর থেকে কুখ্যাত বন্দীরা তারা সাম্রাজ্য চালাবে, অপরাধ জগৎ চালাবে, এটা হওয়া যাবে না। এই যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা পালনের তৎপরতা দেখা যাচ্ছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। এবং আজ সকাল থেকেই দেখা যাচ্ছে বাড়তি তৎপরতা, বাড়তি নজরদারি, একেবারে তল্লাশি চালিয়ে কড়া নজরদারির মধ্য দিয়েই ঢুকতে হচ্ছে আত্মীয় পরিজনদের।
এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেক্ষেত্রে সে যদি সংশোধনাগারে সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে অবশ্যই সাধুবাদ। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না না না, আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। প্রেসিডেন্সি জেলে বসে দুষ্কৃতীদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও 2 কারাকর্তার সাসপেনশনের পরেই নজরদারি বেড়েছে বহরমপুর সংশোধনাগারেও। শুক্রবার মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, আর সেই পদক্ষেপের পর বিচারাধীন বন্দীদের হাতে কোনোভাবেই যাতে মোবাইল ফোন পৌঁছতে না পারে তা নিয়ে সতর্কতা বেড়েছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানবো, প্রণব ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, বহরমপুর সংশোধনাগারে গতকালের ঘটনার পর থেকে কিন্তু বিশেষভাবে নজরদারি বাড়িয়েছে জেল কর্তৃপক্ষ, এবং বিশেষ করে যে সমস্ত তোমার বিচারাধীন বন্দী রয়েছে তারা যাতে কোনো রকমভাবেই তোমার মোবাইল ফোন ব্যবহার না করতে পারে সেই কারণে কিন্তু ওই একাধিকবার তোমার তল্লাশি চালানোর সঙ্গে সঙ্গে বিশেষভাবে নজরদারিও কিন্তু চালাচ্ছেন বলে কিন্তু জেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আজকে সকালবেলাতে যে সমস্ত আত্মীয় পরিজনরা আসে সাধারণত তাদেরকে তারা যাতে কোনো রকমভাবে কিছু না দিতে পারে, যাতে মোবাইল ফোন বা মাদকদ্রব্য বা খাবার টাবার বিশেষ করে যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো যাতে না হয়, তার জন্য কিন্তু গেটের বাইরেই কিন্তু বারে বারে তল্লাশি চালানো হচ্ছে। জেল কর্তৃপক্ষ কিন্তু বহরমপুর সংশোধনাগার হচ্ছে প্রায় 1002 তোমার বিচারাধীন বন্দী রয়েছেন, যার মধ্যে প্রায় 200 জনের মধ্যে কিন্তু বাংলাদেশি বন্দী রয়েছে, এবং সেই কারণে কিন্তু নজরদারির দিক থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বলে কিন্তু জেল কর্তৃপক্ষ দাবি করছেন। তবে জেল কর্তৃপক্ষের একটা দাবি, প্রায় 50 জনের ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে, সব স্টাফ এখানে অলআউট আছে, স্টাফ ইনমেট সবই অলআউট আছে, মানে 24 আওয়ার। এখন কি একটু কড়াকড়ি হয়েছে? কড়াকড়ি হয়েছে, হ্যাঁ। কার্ডে পয়সা মারতে হয়, এমনি মোবাইল ব্যবহার নেই, না মোবাইল ব্যবহার হচ্ছে, মানে যেগুলা ওরকে আইন তেটা তো করবি সেগুলো। হ্যাঁ, এর আগে দিতে দিয়েছিল লাড্ডু, আর আজকে যে লাড্ডু নিয়ে এসেছি দিতে দিল না। জেলে মোবাইল ব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপের পর তৎপর দমদম জেল কর্তৃপক্ষ। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তায় বাড়তি নজরদারি, বিচারাধীন বন্দীদের কাউন্ট বা গুনতির ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জেল সূত্রে জানানো হয়েছে। মোবাইল ফোন ব্যবহার রুখতে সংশোধনাগারের সমস্ত সেলে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সেলে সারপ্রাইজ ভিজিট বাড়ানো হচ্ছে, কোনো কারারক্ষীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। ইন্টারভিউ দিয়ে তবেই বন্দীদের সঙ্গে বাড়ির সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে। রাজ্যের যে সমস্ত সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা আরও বাড়াতে হবে, এমনকি কয়েদিরা যারা রয়েছে ভিতরে তাদের ফোন ব্যবহার একেবারে বন্ধ করতে হবে। এই রকমই ঘটনাকে সামনে রেখে একটি সারপ্রাইজ ভিজিট হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে, এবং সেখান থেকে 23টা ফোন উদ্ধার হয়। তারপরেই একেবারে রাজ্য প্রশাসন তারা তৎপর হয়ে ওঠে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্য জুড়ে এই সারপ্রাইজ যে ভিজিট সেই ভিজিট চলবে, এবং তারপরেই আমরা দেখতে পারি যে দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা বাড়ানো রয়েছে। ইতিমধ্যে আমরা দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। মূলত যে সমস্ত কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তারা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায় সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।
শৃঙ্খলা রক্ষায় কড়া মুখ্যমন্ত্রী, বিএনএস মেনে চলবে পুলিশ, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও পুলিশি অত্যাচারে পদক্ষেপ, নতুন করে অভিযোগ জানানো যাবে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে পুলিশ। মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। হকার, অটো, টোটো থেকে তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত নয়, কেউ তোলাবাজি করলে অভিযোগ জানান। শাসন, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ করবে পুলিশ, পুলিশের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত নয়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য, মহিলা পুলিশ কর্মীদের নিজের জেলায় পোস্টিং এ অগ্রাধিকার। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকে তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা। 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। সাংসদের কথায় কাজ নয়, ডায়মন্ড হারবারে বৈঠকে এলাকার সাংসদকে নিশানা, ওসি এসআইদের ফোন করে দেদার বেনিয়মের অভিযোগ। প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, ডায়মন্ড হারবারের যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে এখানকার এমপি, এসআই এবং ওসিদের ফোন করে অনেক অনৈতিক কাজ করিয়েছে, কিন্তু এসব এখানে আর চলবে না। সুপিরিয়রদের পর্যন্ত মানা হতো না, এসআই ওসিদের ফোন করবে আর এমপির কাজ করতে হবে, এমনটা যেন না হয়। এখানে যা হবে সুপিরিয়রদের ইনস্ট্রাকশন মেনেই কাজ হবে, তেমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেন বলে সূত্র মারফত খবর। পাশাপাশি তিনি বৈঠক চলাকালীন এটাও বলেন যে এখানকার এমপি আসবে আর রাস্তা খালি করে দেওয়া হবে, সেটা যেন না হয়। ট্রাফিকের যে আইন আছে সেই আইন অনুযায়ী কাজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক চলাকালীন এমনটাই মন্তব্য করেন বলেই সূত্র মারফত খবর। বেশ, ভোট লুঠে সরব শুভেন্দু। 10 বছর ধরে ভোট লুঠের অভিযোগ, এবার মানুষ হিসাব নেবে বলে হুঁশিয়ারি। ফলতায় প্রচারের দাবি শুভেন্দু অধিকারীর। ভোট লুঠে সরব শুভেন্দু অধিকারী। 10 বছর ধরে ভোট লুঠের অভিযোগ, এবার মানুষ হিসেব নেবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ফলতায় প্রচারে দাবি শুভেন্দু অধিকারী। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? এর হিসাব হবে না, আইন হাতে তুলে দেবেন না। ভোট প্রচারে রণংদেহী শুভেন্দু, নাম না করে অভিষেকের সংস্থাকে হুঁশিয়ারি। সংস্থার নামে বিপুল সম্পত্তির হদিশ। পুরসভা থেকে ফাইল আনানো হয়েছে, আমতলায় প্রাসাদের মতন অফিস রয়েছে।
মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমরা জানি না। 3রা ডিসেম্বর 2023 ভটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ফলতায় সিংঘম বনাম পুষ্পা পুনর্নির্বাচনের আগেই এবার হুঙ্কার শুভেন্দুর। কোথায় জাহাঙ্গীর, রণহুঙ্কার মুখ্যমন্ত্রীর।